আজকের এই ব্লগটা একদমই অন্যরকম হতে চলেছে। ভয়ঙ্কর ঢেউয়ের মাঝে স্পিড বোটের জার্নি, সমুদ্রের বুক চিরে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাওয়া আর পৌঁছে যাওয়া বালির সবচাইতে সুন্দর দ্বীপ নুসা পেনিদাতে। এটা বালির সবচেয়ে সুন্দর জায়গা। আর এই ব্লগে আপনারা দেখবেন কিভাবে কুতা থেকে সানার বিচ হয়ে আমরা বোটে করে নুসা পেনিদাতে পৌঁছালাম, কত খরচ হলো, কিভাবে গাড়ি বা বাইক বুক করলাম, আর কেনই বা যাওয়ার আগে আপনাকে কারেন্সি এক্সচেঞ্জ করে নিতে হবে, আর শেষে নিয়ে যাব সেই বিখ্যাত জায়গাগুলো যেগুলোতে যাওয়ার স্বপ্ন সবাই দেখে। তো চলুন আপনাদের সাথে আজকে শুরু করি আমার নতুন আরেকটি ভিডিও। আর জানাতে কিন্তু একদমই ভুলবেন না, সবাই এনজয় করছেন তো আমার ইন্দোনেশিয়ার ব্লগগুলো। আমি যতটুকু ঘুরেছি আমার সাধ্যের মধ্যে আপনাদের সাথে সবকিছু শেয়ার করছি। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মিম। আমার পেজ মিমস টেলস থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। রাতে সবকিছু গুছিয়ে রাখার পরও সকালে উঠে আমাদের আরও কিছু গোছাতে হয়। আর সকাল সকাল ঘুম থেকে উঠে হালকা নাস্তা শেষ করে আমরা বের হয়ে যাই আমাদের কুতার রিসোর্ট থেকে। কুতার যে হোটেলটা আমাদের ছিল, আমাদের সেখানে বেশ ভালো লেগেছে। আমরা লাস্টের একদিনও কুতার সেই হোটেলটাতেই থাকবো। আর আজকের দিনটা আমাদের জন্য অনেক এক্সাইটিং। প্রথমেই বলেছি আমরা বালির সবচেয়ে সুন্দর দ্বীপে যাচ্ছি। হোটেল থেকে বের হয়ে সোজা আমরা চলে আসি সানার বিচে। সানার বিচ থেকে নুসা পেনিদার উদ্দেশ্যে স্পিড বোট ছাড়ে। তো আমাদের টিকিটটা আগে থেকেই বুক করা ছিল। আপনারা অবশ্যই টিকিট আগে থেকে বুক করে রাখবেন যাতে আপনাদের কোনো ঝামেলাতে না পড়তে হয়। বোটে ওঠার পর সত্যি বলতে শুরুতে খুব ভয় লাগছিল, কারণ সমুদ্রের ঢেউ অনেক বেশি ছিল। কখনো বোট অনেক উপরে উঠে যাচ্ছে তো আবার কখনো নিচে নেমে যাচ্ছে, কিন্তু সে ভয়ের মাঝেও জার্নিটা ছিল খুবই অসাধারণ আর অনেক বেশি এনজয়েবলও। চারপাশে শুধু নীল পানি আর বাতাস, পুরো একটা সিনেমার অনুভূতি দিয়েছিল। তখনই একটা ক্রিস্টাল ক্লিয়ার পানি দেখতে পেয়েছি, তখনই আমার বুঝতে বাকি নেই যে আমরা পৌঁছে গিয়েছিলাম নুসা পেনিদা দ্বীপে। এখানে নেমেই একটা বড় গাড়ি বুক করতে চেয়েছিলাম, যে গাড়িতে আমরা সবাই বসতে পারবো। যেহেতু আমার ফ্যামিলিতে 5 জন আর আমার যে ফ্রেন্ড গিয়েছিল তারা হচ্ছে 4 জন, তো আমাদের একটা বড় গাড়ি অবশ্যই প্রয়োজন ছিল। অনেকক্ষণ অপেক্ষার পর যখন বড় গাড়ি পাচ্ছিলাম না, তখন আমরা একটা গাড়ি আর একটা বাইক রেন্ট করেছিলাম। আপনারা চাইলে আগ থেকে বুক করে নিতে পারেন, আবার চাইলে আগে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে পরে গাড়ি বা বাইক ভাড়া নিতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, নুসা পেনিদা আসার আগে অবশ্যই কারেন্সি এক্সচেঞ্জ করে নেবেন, কারণ এখানে অনেক জায়গাতে কার্ড চলে না আর সব জায়গাতে সহজে কারেন্সি এক্সচেঞ্জ করতে পারবেন না। যদি ভাগ্য ভালো থাকে, এক্সচেঞ্জ করার যদি জায়গা থাকে, তাহলে হয়তোবা ভালো মূল্য পাবেন না। তাই আমি বলবো আগ থেকে কারেন্সি ভাঙিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে রিসোর্টে উঠেছি সেটা ছিল একদমই অসাধারণ। রিসোর্টে ঢুকতেই এত সুন্দর সাজসজ্জা আর শান্ত পরিবেশ আমার মনটা একদমই ভালো করে দেয়। ঢুকার সাথে সাথে আমাদেরকে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে ফর্মালিটি শেষ করে সব চেকিং শেষ করে, যেহেতু আমাদের হাতে অনেক টাইম ছিল, আমরা তাদের সুইমিং পুলের পাশে কিছুটা সময় কাটিয়েছিলাম। বিশেষ করে রিসোর্টের পুলটা ছিল একদমই ড্রিমি। নীল পানির পুল, চারপাশে নারিকেল গাছ আর দূরে পাহাড়ের ভিউ। মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা শুধু এখানেই বসে কাটিয়ে দেওয়া যাবে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের পুরো ট্রিপ প্ল্যানার এজিএম ট্রিপ ওনারকে। সত্যি বলতে পুরো ট্যুরটা এত সুন্দর আর স্মুথভাবে উপভোগ করতে পেরেছি শুধুমাত্র ওনাদের দারুণ ম্যানেজমেন্টের কারণে। আমরা যেখানেই গিয়েছি যে কোনো সমস্যা বা সাহায্য দরকারে 24 আওয়ার্স আমরা ওনাদেরকে সাথে পেয়েছি। গাড়ি বলুন, হোটেল বলুন, স্পোর্ট ভিজিট বলুন, যে কোনো কিছুতে আমরা যখনই ভাইয়াকে নক করেছি, ভাইয়া সাথে সাথে হোক কিংবা কিছুটা দেরি হলেও রিপ্লাই করতে কিন্তু তিনি ভুলেননি। তাই আমার ফলোয়ার্সদের জন্য আমি বলতে চাই, দেশের বাইরে যদি ঘুরতে চান বা ট্যুর প্ল্যান করতে চান বা টিকিটস যে কোনো কিছুর জন্য আপনারা অবশ্যই এজিএম ট্রিপে একবার হলেও ভিজিট করবেন, ওনাদের সাথে কথা বলবেন। আশা করি ঝামেলা মুক্ত হবে এবং আপনাদের জন্য খুব সুন্দর একটা ট্রিপ প্ল্যান করে দিতে পারবে। পেনিদা বেশ বড় একটি দ্বীপ। আপনি যদি 2 দিন সময় নিয়ে এটি ভালোভাবে ঘুরতে চান, তবে আপনাকে এটিকে দুভাগে ভাগ করতে হবে, ইস্ট আর ওয়েস্ট।
আমরা প্রথম দিন ইস্ট সাইডটা ঘুরে বেরিয়েছি, যেখানে রয়েছে বিখ্যাত ব্রোকেন বিচ, অ্যাঞ্জেলস বিলাবং, ক্লিংকিং বিচ এবং ক্রিস্টাল বে। আরও অনেক জায়গা ছিল। এখানকার প্রত্যেকটা জায়গা এত বেশি সুন্দর ছিল, সব জায়গা পিকচার পারফেক্ট। আমি যেদিকেই যাচ্ছি না কেন মনে হচ্ছে এখানে ভিডিও না করলে আমি মিস করব, ওখানে পিকচার না নিলে আমি মিস করব। আর মামে যেহেতু আমরা ম্যাচিং ড্রেস পরেছি, তাই প্রত্যেকটা জায়গাতে আমরা পিকচার ক্লিক করেছি। আর আমাদের এই ম্যাচিং স্কার্ট সেট আমি নিয়েছিলাম ইন্দিতা পেজ থেকে, যেটা আমি অবশ্যই ক্যাপশনে মেনশন করে দিব। আর দেখুন না, জায়গাটা এত বেশি সুন্দর, সত্যি এই জায়গা থেকে একদম নড়তে ইচ্ছা করছিল না, এত সুন্দর জায়গাটা। আর এই সাগরটা আমার কেন জানি মন ছুঁয়ে যাচ্ছিল, আমি একদমই এই জায়গা থেকে সরতে পারছিলাম না। সবাই অনেক দূর চলে যাওয়ার পর আমার হাজব্যান্ড আবার আমাকে দূর থেকে ডেকে নিয়ে গেল, চলো সামনে আরও সুন্দর সুন্দর জায়গা আছে। তারপর আমি সামনে এগোতে থাকলাম। অ্যাঞ্জেলস বিলাবং এটি একটি প্রাকৃতিক ইনফিনিটি পুলের মতো দেখতে। সমুদ্রের পানি যখন শান্ত থাকে তখন এই পাথুরে পুলের ভিতরে পান্না সবুজের পানি দেখতে অবাস্তব সুন্দর দেখা যায়। সত্যি কল্পনার বাহিরে ছিল এই সৌন্দর্য। এই ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে হলে ভয়ঙ্কর কষ্ট সাধ্য করতে হয়। সত্যি এত বেশি কষ্টকর ছিল, কিন্তু তারপর সৌন্দর্য দেখার পর আমরা মুগ্ধ। নিমিষেই কোথায় যেন গায়েব হয়ে যায় আমাদের এই কষ্ট। অনেক কষ্ট করে নিচে নামতে হয়, আবার কষ্ট করে উঠতে হয়, কিন্তু এই সৌন্দর্য দেখে আপনার সব কষ্ট নিমিষে গায়েব হয়ে যাবে। আপনারা যারা নিউ কাপল আছেন তাদের জন্য সাজেস্ট থাকবে তারা খুব তাড়াতাড়ি গিয়ে ঘুরে আসেন। বাচ্চাদেরকে নিয়ে গেলে তাদেরই একটু কষ্ট বেশি, বাবা মারও কষ্ট হয়। দেখুন না কত সুন্দর এই জায়গাগুলো, এত সুন্দর, আমার এই জায়গা ছেড়ে একদমই যেতে ইচ্ছা করছে না। কিন্তু ভিতরে আমার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর সুন্দর সেই ব্রোকেন বিচ। কুটি কুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা ভীষণ ক্লান্ত, পাশাপাশি আমাদের বাচ্চারা আমাদের থেকেও বেশি ক্লান্ত। একটা দোকানে বসে ঠান্ডা পানি, আইসক্রিম, ডাবের পানি খেয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। এক জায়গা থেকে অন্য জায়গার দূরত্ব বেশ ভালোই, তো সৌন্দর্য দেখতে হলে একটু কষ্ট পার করতেই হবে। তো আমরা হাঁটছি, যত হাঁটছি তত আমরা পাহাড়ের উপরের দিকে যাচ্ছি, তাই হাঁটাটা আমাদের জন্য খুবই কষ্টকর ছিল। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একজন এখানে বানরের খেলা দেখাচ্ছে। বানরকে বরাবরই আমি খুবই ভয় পাই, তো বানরের খেলা দেখার কোনো ইন্টারেস্ট আমার ছিল না, কিন্তু আমার বাচ্চারা খুব এক্সাইটেড। বান্দরটাকে গেঞ্জি পরানো হয়েছে, প্যান্ট পরানো হয়েছে, তাই ওরা দাঁড়িয়ে কিছুক্ষণ দেখেছি। এটা দেখতে হলেও টাকা লাগবে। ব্রোকেন বিচের অপেক্ষায় যত দূর যাচ্ছি তত দূর আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা জায়গা এত বেশি সুন্দর ছিল। আমি আলহামদুলিল্লাহ অনেক দেশ ঘুরেছি, কিন্তু বালির সমুদ্রের মতো সৌন্দর্যতা খুব কম দেশে দেখেছি। এর সৌন্দর্য যত ভয়ঙ্কর সুন্দর, তত ভয়ঙ্কর কিন্তু এই জায়গাগুলো। আপনাকে খুবই সাবধানে আসা যাওয়া করতে হবে। আর আমরা দুই বান্ধবী পাহাড়ের চূড়ার একটা মাথায় বসে বেশ কিছু ভিডিও নিয়েছি। আমার পরের স্টেপ গিয়ে পড়লো একেবারে ব্রোকেন বিচে। ব্রোকেন বিচকে ওরা স্থানীয় ভাষায় বলে ফাসি উগ। এর উপর থেকে দেখলে মনে হবে বিশাল এক পাহাড়ের মাঝখানে নিখুঁত গোল একটা গর্ত, আর তার নিচ দিয়ে গর্জন করতে করতে সমুদ্রের নীল পানি ঢুকছে। প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি, তাই না? এখানে উপর থেকে ছবি তোলার জন্য উঁচু একটা স্ট্যান্ড ছিল। আমার হাজব্যান্ড আমার সেলফি স্ট্যান্ড নিয়ে সেটার উপর দাঁড়িয়ে গিয়েছিল আর আমাদের ভিডিও আর পিকচার ক্লিক করে দিয়েছে। একটা ফানি ভিডিও করতে নিয়েছিলাম, কিন্তু যে দোকানে আমরা বসেছি সে ভীষণ রাগে ছিল, আমাদেরকে বকাঝকা করা শুরু করেছিল। আমি তো একটা সময় একদম বাহুবলী হয়ে গিয়েছিলাম, কিন্তু তার ডাব ধরাতে সে ভীষণ রাগ হয়েছিল। তাড়াতাড়ি দ্রুত গতিতে তার ডাবগুলো আগের জায়গায় রেখে আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। যতগুলো জায়গাতেই আমরা খেতে গিয়েছি নাকি সব জায়গাতেই কেন জানি সবাই মনে করেছিল আমরা ইন্ডিয়ান। আমি জানি না ওদের কি ইন্ডিয়ানকে পছন্দ না নাকি কি, কিন্তু পরে আমরা যখন বাঙালি বললাম তখন মুচকি হেসে আমাদের সাথে ভালো ব্যবহার করেছিল। যাই হোক, ইন্ডিয়ান বাংলাদেশি কোনো তফাৎ নেই, ভালো খারাপ সব দেশের মানুষের ভিতরে আছে। তারপর ওনা থেকে ডাব কেনার পর উনি খুব খুশি হয়ে যায়, আর আমিও ডাবের খুব সুন্দর একটা ভিডিও নেওয়ার চান্স পেয়ে যাই। আস্তে আস্তে উপরের দিকে উঠতে উঠতে এই সুন্দর জায়গাগুলো দেখতে পাই, আর এগুলোর কস্টিং অনেক বেশি ছিল। এখানে বসলেই এক এক পার পার্সনের জন্য আলাদা আলাদা কস্টিং, তো না বসে আমরা উপরে চলে যাই। যেহেতু একবার নেমেছি আবার উঠার পথে, তাই
ভীষণ টায়ার্ড হয়ে যাই। উপরে উঠেই দেখছি উনি আমার জন্য একটা কাঠগোলাপ নিচ্ছে, আবার সেটা পরিয়েও দিয়েছে। থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড এত সুন্দর একটা সিন ক্রিয়েট করতে দেওয়ার জন্য। যদিও জানি না এটা কি ইচ্ছা করে দিয়েছিল নাকি জাস্ট আমি ভিডিও করছি তাই লোক দেখানোর জন্য দিয়েছিল। যাই হোক না কেন, খুবই ভালো লেগেছিল সেই সিনটা আমার। ঠিক দুপুরের দিকে আমরা পৌঁছে গেলাম নুসা পেনিতার সবচেয়ে আইকনিক জায়গা ক্লিংকিং বিচে। ওপর থেকে পাহাড়টার দিকে তাকালে মনে হচ্ছে পুরো একটা ডাইনোসরের লুক দিচ্ছে। আমরা বেশ কিছুক্ষণ সময় সেখানে কাটিয়েছিলাম, কিন্তু একটাই সমস্যা ছিল, সেখানে লম্বা লাইন ধরতে হয় ছবি তোলার জন্য। আর প্রচণ্ড বানরের আড্ডাখানা সেখানে, যেটাকে আমি ভীষণ ভয় পাই। তাই কোনো রকম কয়েকটা ভিডিও কয়েকটা ছবি তুলে তাড়াতাড়ি সেখান থেকে রীতিমতো আমি পালালাম। এত ভয়ঙ্কর বলার বাইরে। আমার ফ্রেন্ডের বাচ্চার হাত থেকে চকলেট পর্যন্ত কেড়ে নিয়ে গেছে, এটা দেখে আমি আরও বেশি ভয় পেয়েছিলাম। আমি সত্যি বানরকে অনেক বেশি ভয় পাই। জানি না অনেকে হয়তো বা পছন্দ করতে পারেন, তারা আমার কথাগুলো নেগেটিভলি নেবেন না। আমি ভীষণ ভয় পাই। আর এই ক্লিংকিং বিচে নামার অনেক ইচ্ছা আমার হাজব্যান্ডের ছিল, সে নিচে নেমেছিল, বাট আমি অত দূর নেমে আবার ওঠার মতো ক্ষমতা বা শক্তি কোনোটাই আমার মাঝে ছিল না। কিন্তু এত সুন্দর ছিল ভিউ বলার বাইরে। আর দেখুন কত কত মানুষ সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে শুধু এখানে ছবি তুলবে বলে। আমার কাছে এই জায়গাটা ভীষণ ভালো লেগেছিল, তাই আমি উপর থেকে খুব সুন্দর সুন্দর অনেকগুলো ভিডিও ক্লিক করেছিলাম। সত্যি বলতে ক্লিংকিং বিচের সামনে থেকে দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। আর এটি ডাইনোসরের মতো দেখতে লাগে বলে এটিকে বলা হয় টিরেক্স ভিউ। উপর থেকে দাঁড়িয়ে নীল সমুদ্রের মাঝখানে তাকালে মনে হবে পৃথিবীর সবচেয়ে সুন্দর কোনো একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি। এখানকার ঢেউ, সাদা বালির সৈকত আর উঁচু ক্লিপ সব মিলিয়ে জায়গাটা অবিশ্বাস্য সুন্দর। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা নিচে বিচ পর্যন্ত ট্রেকিং করতে পারেন। যদিও রাস্তা অনেক খাড়া, নিচে নামতে পারলে সৌন্দর্য সবচেয়ে বেশি দেখা যাবে, কিন্তু খুবই কষ্ট, যেটা কখনোই আপনি ভুলতে পারবেন না। এত ঘোরাঘুরির পর আমাদের প্রচণ্ড খিদা লেগে যায়। তারপর আমরা একটি সুন্দর রেস্টুরেন্টে লাঞ্চ করতে যাই। এখানে বিভিন্ন ধরনের ইন্দোনেশিয়ান খাবার ছিল, ফ্রাইড রাইস, নুডলস, গ্রিল চিকেন, স্কুইড আর ফ্রেশ জুস। খাবারের প্রেজেন্টেশন ছিল একদম প্রিমিয়াম আর টেস্টও ছিল দারুণ। বিশেষ করে সমুদ্রের পাশে বসে খাওয়ার আনন্দটাই কিন্তু অসাধারণ ছিল। খাওয়া শেষ করে আমরা দ্রুত চলে যাই ক্রিস্টাল বেতে। আর আমরা চিন্তা করেছিলাম সেখানে সানসেট দেখব, কিন্তু যেহেতু আমরা অনেকগুলো প্লেস ভিজিট করেছি তো আমাদের দেরি হয়ে যাচ্ছিল। আমরা গাড়িতে যে ড্রাইভার ছিল আমাদের, ওনার সাথে ভীষণ ফান করেছিলাম। ওনাকে আমরা যত দ্রুত চালাতে বলেছিলাম উনি বললো নো, এত দ্রুত চালানো যাবে না, এগুলো রিস্ক। বাট খুবই অসাধারণ এবং ভদ্র একজন ড্রাইভার আমরা পেয়েছিলাম। ক্রিস্টাল বে বালির জনপ্রিয় একটি সমুদ্র সৈকত। এটার পানির স্বচ্ছতার কারণে এটার নাম দেওয়া হয়েছে ক্রিস্টাল বে। চারপাশে নারকেল গাছ এবং পাহাড় দিয়ে ঘেরা এক শান্ত ও ছবির মতো সুন্দর এই সৈকত। বালির অন্য সৈকতগুলোর তুলনায় ঢেউ কিছুটা কম থাকে এখানে, তাই সাঁতার কাটার জন্য বেশ চমৎকার। সৈকতের ঠিক সামনেই ছোট্ট একটা দ্বীপ রয়েছে, যা ওখানকার সৌন্দর্য আরো বেশি বাড়িয়ে তুলেছে। আমার ভিডিওতে সেটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। পানির নিচে রয়েছে দারুণ প্রবাল প্রাচীর, যেগুলো আমরা কিছু কুড়িয়ে এনেছি। ক্রিস্টাল বে পশ্চিমমুখী হওয়ায় এখান থেকে বালির অন্যতম সেরা সানসেট দেখা যায়। কি আর করার, ভাগ্য খারাপ হলে যা হয়। তারপরও এখানকার সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ। বেশ কিছু ভিডিও করেছিলাম, খুব ভালো লেগেছে। আর এত ঠান্ডা পরিবেশ, পা ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ অনেকক্ষণ সময় আমরা সবাই এখানে পার করেছি। খুব ভালো লেগেছিল এই বিচটা। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল এখানকার বালি চিকচিক করে, তাই হয়তো বা এটার নাম ক্রিস্টাল বে। আসলে কিন্তু তা নয়, এখানকার স্বচ্ছ পানির কারণেই এটার নাম হচ্ছে ক্রিস্টাল বে। আমি জানি না আমার ভিডিওতে এখানকার সৌন্দর্য কতটুকু ফুটে উঠেছে, কিন্তু জায়গাটা সামনে থেকে দেখতে এত সুন্দর যে সারা রাত হয়তো বা এখানে বসে কাটিয়ে দেওয়া যাবে। কিন্তু বাচ্চারা সেদিকে হোটেলে ছোটার জন্য রাগারাগি করছিল। হোটেলের পুলটা আবার 10টায় বন্ধ হয়ে যাবে, তাই আবার তাড়াহুড়ো করে গাড়িতে চেপে বসলাম। সন্ধ্যাও যেহেতু হয়ে গেছে, আমরা তাড়াহুড়ো করে হোটেলে রওনা করলাম। হোটেলটা ক্রিস্টাল বের কাছেই ছিল, কিন্তু ওই যে পুল, সুইমিং পুলের জন্য
তারা ব্যস্ত হয়ে পড়েছে। দিনভর ক্লান্তি শেষে আমরা যখন রিসোর্টে ফিরলাম তখন যেন রিসোর্টের রূপ আরো দ্বিগুণ হয়ে গেল। রাতে লাইটিং এ পুরো রিসোর্টের পরিবেশটা হয়েছিল একদম জাদুকর আর রোমান্টিক। আমরা নিজেদের আর সামলাতে পারলাম না। রাতে সেই চমৎকার সুইমিং পুলে নেমে পড়লাম। সারা দিনের সব ক্লান্তি ধুয়ে মুছে শেষ করে দিল সেই ঠান্ডা পানি। তারপর হোটেলে আমরা রাতের ডিনারটা সেরে নিয়েছিলাম। হালকা গান, সুস্বাদু খাবার আর রাতের এই শান্ত পরিবেশ সব মিলিয়ে দিনটা ছিল একদম পারফেক্ট। ও আচ্ছা, সবকিছুর মাঝে হোটেলের রুমটাই দেখানো হলো না। এই ছিল আমাদের রুম। আমাদের এই হোটেলের রুমগুলো ভীষণ পছন্দ হয়েছিল। সত্যি মাসুম ভাইকে অনেক বেশি ধন্যবাদ আমাদের এত সুন্দর সুন্দর হোটেল বুকিং দেওয়ার জন্য। আমি প্রথমে ভেবেছিলাম আমি নিজেই আমাদের জন্য হোটেল বুকিং করব, পছন্দ হয় না কেন জানি কোনো ট্যুর প্ল্যানারের হোটেল বুকিংটা। তারপর মাসুম ভাইকে যখন আমি আমার ডিটেলস বললাম যে হোটেল বুকিংটা কেমন দিবেন, কিভাবে দিবেন, কোন হোটেল দিবেন, আমি সেটা নিয়ে যখন আলোচনা করেছিলাম ভাইয়া বলল আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমি আপনাদের জন্য হোটেল বুকিং করব। ভাইয়ার উপর পুরোপুরি আস্থা রেখে আমরা ভাইয়া যে হোটেলগুলো বুকিং করেছি সেগুলোতে উঠেছিলাম। আসলে সত্যি অসম্ভব ভালো। এখানে ওনার জন্য বাড়িয়ে বলার কিছু নেই, খুব পছন্দ হয়েছিল এই রিসোর্টটা আমাদের। সত্যি বলতে আমার কাছে মনে হয় কোথাও এমন ঘুরতে গেলে দিনভরের যে ক্লান্তিটা এটা যদি আমি আমার রাতে মানে শোবার ঘরটা যদি আমার মন মতোই না হয়, আমার কাছে কেন জানি ওই ট্রিপটাই আর ভালো লাগে না। তাই এবারের রিসোর্টগুলো আমার এত বেশি ভালো লেগেছে, আমি হয়তো বা নিজে বুকিং করলে সব কিছু ডিটেলস বুঝতে পারতাম না। তো স্পেশালি থ্যাঙ্কস টু AGM ট্রিপ। তো আপনারা অবশ্যই ওখানে ওনাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন, কথা বলে সব কিছু সম্পর্কে জানতে পারবেন যারা ঘুরতে চান তাদেরকে নিয়ে বললাম। আর এই তো আজকের দিনটা আমার কাছে একদমই স্মরণীয় হয়ে থাকবে। নুসরাত পেরিদা শুধু একটা ভ্রমণের জায়গা না, এটা এমন এক অনুভূতি যেটা চোখে দেখার পর মন থেকে কখনোই মুছা যাবে না।